তো ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে ক্লাস 10-এর একটা চ্যাপ্টার আমরা ডিসকাস করব, আলোচনা করব। ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যেটা নয়নতারা সেহগল লিখেছেন। তো এই বছর মাধ্যমিকে ফাদার্স হেল্পটা পড়ে গিয়েছিল এবং তো নেক্সট ইয়ার তো পড়ার চান্সেস কম নেই। সেই জন্য এই বছর আমার মনে হচ্ছে যে পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা ইম্পর্ট্যান্ট। আরও পসিবিলিটি আছে, এটা নয় যে এটাই পড়বে শিওর, বাট মোস্ট প্রবাবলি এটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার যেটা পড়তে পারে। তো লেট আস স্টার্ট। সময় নষ্ট না করে আমরা স্টার্ট করছি। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগল উনি লিখেছেন। এই যে চ্যাপ্টারটা, এটা একটা এক্সট্র্যাক্ট ওনার মেমোয়ার জীবনী প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে একটা অংশ নেওয়া হয়েছে। এই যে টেক্সটটা আমরা পড়বো এবারে। তো দেখো, তোমরা ফার্স্ট এই পড়ার উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট তোমাদের উচ্চারণগুলো ঠিক করতে হবে, ওটা একটা পয়েন্ট। সেকেন্ডলি কীরকম মানে কেমনভাবে করে মিনিংটাকে বুঝতে হয় সেটা আমরা একটু ডিসকাস করব এবারে। I was having tea at home on the evening of 30th January 1948। মানে এখানে একটা বলেছে যে 1948 সালে 30শে জানুয়ারি সন্ধেবেলা বাড়িতে আমি চা খাচ্ছিলাম। লেখক মানে নয়নতারা সেহগল উনি লিখছেন আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা খাচ্ছিলাম, অ্যাট হোম বাড়িতে, অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। তো 1948 সালের 30শে জানুয়ারিতে সন্ধেবেলা বাড়িতে আমি চা খাচ্ছিলাম। তো এখানে দেখো, তোমরা রিডিং করার সময় প্রেপোজিশনসগুলো ইম্পর্ট্যান্ট। এই যে অন দ্য ইভিনিং, অফ 30th জানুয়ারি, অ্যাট হোম, এগুলো তোমরা একটু নোটিস করবে, কারণ এইগুলো আর্টিকেলস প্রেপোজিশনসে তোমাদের হেল্প করবে কখন কোন প্রেপোজিশন হয়। ওই জন্য রিডিংয়ের সাথে সাথে প্রেপোজিশনসগুলোকে একটু নোট করবে তোমরা। তো নেক্সট ক্লজ এটা আছে, when I was called, যখন চা খাচ্ছিলাম, when I was called to বিড়লা হাউস by an urgent telephone, একটা আর্জেন্ট টেলিফোন কলের দ্বারা আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। আই ওয়াজ কল্ড, প্যাসিভ ভয়েসে আছে এটা। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শট, তাকে মারা হয়েছিল, অন হিজ ওয়ে, তার পথে, কোথায়, টু এ প্রেয়ার মিটিং, মানে তার প্রেয়ার মিটিংয়ের পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। শুটের পাস্ট টেন্স হচ্ছে শট, শুট হচ্ছে SHOOT, তার পাস্ট টেন্স হচ্ছে শট, SHOT, শট। আই ওয়াজ নাম্ব মানে আমি একদম মানে কোনো সেন্স যেন ছিল না, সেটাকে আমরা নাম্ব বলি। নাম্ব উইথ শক, মানে একদম মানসিক ধাক্কায় আমি একদম শক পেয়েছিলাম। অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে করে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউসেতে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির আত্মীয় স্বজন এবং ফলোয়ার্স, হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, মানে ফলোয়ার্স মানে অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড মানে একত্রিত হয়েছিল, কোথায়, রাউন্ড হিজ বডি, তার বডির চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুমের মধ্যে সাইলেন্স ছিল, পুরো নীরবতা ছিল। ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, মানে বাপুজির যে মৃত্যুর খবরটা, ওয়ার্ডস হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, মানে দিল্লি দিয়ে পুরো ছড়িয়ে গিয়েছিল, থ্রু দিল্লি, লাইক এ ফ্লেম, মানে একটা আগুনের শিখার মতো, ফ্যান্ড বাই উইন্ড, যেরকম উইন্ডের দ্বারা শিখা ফ্যান হয়, মানে বাতাস যখন পেলে আগুন যখন দাউ দাউ করে জ্বলে, ঠিক তেমনি গান্ধীজির দ্য নিউজ অফ দ্য গান্ধীজি's ডেথ,
বাপুজি's death spread through Delhi. দিল্লিতে ছড়িয়ে গেল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন। স্যাড গ্রুপস, যেহেতু গান্ধীজিকে হত্যা করা হয়েছিল তারা ডেফিনেটলি স্যাড। তো মানুষ মানে পুরুষ এবং মহিলাদের শোকগ্রস্ত দলগুলো হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিড়লা হাউসের আশেপাশে চারপাশে একত্রিত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালা দিয়ে ওয়ান কুড সি, একজন দেখতে পাবে, যদি জানলা দিয়ে দেখে বিড়লা হাউসের ভেতর থেকে, তো ওয়ান কুড সি, একজন দেখতে পাবে কি, এ ব্রাউন ব্লার অফ ফেসেস, মানে বাদামি রঙের মুখের যে মানে আবছা টাইপের ব্লার, পুরো জানলা দিয়ে পুরো যেন মুখগুলো দেখা যাচ্ছিল, সেটা বোঝাচ্ছে। দে ডিড নট মেক এ সাউন্ড, যেসব লোকেরা জানলা দিয়ে দেখছিল তারা, দে ডিড নট মেক এ সাউন্ড, একটা আওয়াজও তারা করেনি। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নীরবতা যেন ছেয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা যেন টাইম স্টুড স্টিল, সময় থমকে দাঁড়িয়েছিল। ফর দোজ ফিউ মিনিটস, ওই অল্প মুহূর্তের জন্য যেন সময়টা থমকে দাঁড়িয়েছিল। কারণ গান্ধীজির স্ট্যাচারের মানুষ, স্ট্যাচার মানে তার মাপের, গান্ধীজির মাপের যে মানুষ যখন হত্যা তাকে করেছিল, তো স্বাভাবিক, ইটস নর্মাল দ্যাট গোটা রাষ্ট্রই একদম থমকে গিয়েছিল। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড, লোকেরা এতটা চমকে গিয়েছিল, টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে এতটা শক পেয়েছিল যে তারা কেউ কিছু প্রথমে বলতে পারেনি। ওই জন্য বলছে দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে মানে প্রথমে যে কিছু বলবে তারা স্টান্ড হচ্ছিল, সেজন্য কিছু বলতে পারেনি। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, পরে তারা জোর করে মানে আওয়াজ করছিল, শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করছিল। দে জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড, পায়ে পা তুলে হুস্তাহুস্তি করে, ধাক্কাধাক্কি করে, টু ব্রেক ইনটু দ্য হাউস, বাড়িতে যাওয়ার তারা চেষ্টা করেছিল। দে কামড এ লিটল, তারা একটু শান্ত হলো। দে কামড এ লিটল মানে একটু শান্ত হলো। ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা অ্যানাউন্স করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, দ্যাট দে উড বি অ্যালাউড, যে তাদেরকে অনুমতি দেওয়া হবে কি, টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখার জন্য, বিফোর দ্য ফিউনারেল, তার শেষ কাজের আগে, শেষ কাজ দাহ করার যে শেষ কাজ, সেটাকে আমরা ফিউনারেল বলি, সেটার আগে তাদেরকে মানে দেখতে দেওয়া হবে। তো তখন তারা দে কামড এ লিটল, তারা একটু স্থির হলো, নাহলে আওয়াজ জোর করছিল তারা। এখন লেখক বলছেন, when one is faced with the shock of a loved one's death, যখন one is faced, যখন একজন সম্মুখীন হয়, faced মানে সম্মুখীন হয়, কিসের সম্মুখীন হয়, with the shock of a loved one's death, একটা প্রিয়জনের মৃত্যুর ধাক্কা যখন একজন সম্মুখীন হয়, one whimpers, একজন মানে কান্নাকাটি করে, whimper মানে স্লো ভয়েসে দুঃখ প্রকাশ করা। হোয়াট উইল বিকাম অফ মি নাও, এখন আমার কি হবে, দ্যাট হি হ্যাজ লেফট মি, যেহেতু সে আমায় ছেড়ে চলে গেছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন, এটা নিশ্চয়ই প্রশ্ন ছিল, আপারমোস্ট ইন দ্য মাইন্ড, মনের সর্বপ্রথম মানে উপরের প্রশ্ন ছিল, কাদের, অফ দ্য মর্নিং পিপল, যে শোক প্রকাশ করা লোকেদের মনের সর্বপ্রথম প্রশ্ন এটা নিশ্চয়ই ছিল। ওই জন্য বলছে দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন, এটাই নিশ্চয়ই ছিল। যারা শোক প্রকাশ করছিল, শোক প্রকাশ যারা যে করা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা ভার্ব, মর্ন মানে MOURN, ওটা ভার্ব। তো মর্নিং পিপল, তাহলে কেমন লোক, মর্নিং মানে যারা শোক প্রকাশ করছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দিশাহারা ছেলে মেয়েদের মতো লাগছিল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, এটা আমাদের অনেকের মনের কথাও, প্রশ্নটাও ছিল।
তো ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, এটা আমাদের মনেও এই প্রশ্নটা ছিল। অ্যাজ উই স্যাড, যখন আমরা বসেছিলাম, স্টিল শকড, এখনও শকড মানে ধাক্কা পেয়েছিলাম, ধাক্কা পাওয়া, অ্যান্ড আনবিলিভিং এবং অবিশ্বাসনীয় যে ব্যাপারটা, তো এইটা আমাদের মনেও এরকম ছিল। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, আমরা প্রসারটা শুনছিলাম, তখনকার দিনে রেডিওতে প্রসার হচ্ছিল, তো ব্রডকাস্ট মানে প্রসার। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, কি প্রসারটা কী ছিল? টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবাসীদেরকে ওটা বলছিল ওই প্রসারটা, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর নেই, ছিল না, আর নেই। ইউনিট 2, পেজ নাম্বার 18। গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, গান্ধীজির যে ফিউনারেলটা মানে শেষ কাজটা, দাহটা, ওয়াজ টু টেক প্লেস হবে, দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিনটা হবে। আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টার অনেক সময়ের আগে, অ্যাডভান্স মানে আগে, আওয়ার্স ইন অ্যাডভান্স, পিপল লাইনড দ্য রুট, লোকে রুটে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, লাইনড দ্য রুট, দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যে শোক যাত্রা, ফিউনারাল প্রসেশন মানে শোক যাত্রা যেটা নেবে, মানে যেই রাস্তা দিয়ে যাওয়া হবে, প্রসেশনটা বেরোবে, সেই রাস্তার ধারে পিপল লাইনড দ্য রুট, লোকেরা, রুট মানে রাস্তা, রাস্তাটা লাইন ধরে দাঁড়িয়েছিল তারা। পদ্মশ্রী, মিসেস নাইডুস ডটার, তো মিসেস সরোজিনী নাইডুর মেয়ে পদ্মশ্রী, স্পোক ফর আস অল, আমাদের সকলকার হয়ে উনি বললেন। ওয়েন শি সেড সিম্পলি, উনি যখন জাস্ট বললেন, উই উইল ওয়াক, আমরাও হাঁটব, মানে যে ফিউনারাল প্রসেশনটা গান্ধীজির হবে, বা গান্ধীজিকে যখন দাহ করা হবে, সেই যে রাস্তা দিয়ে যে শোকযাত্রাটা যাবে, তখন ওনারাও, পদ্মশ্রী নাইডু, সরোজিনী নাইডুর মেয়ে, উনি বললেন যে আমরাও হাঁটব, উই উইল ওয়াক, উনি বললেন। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই শেষ বার যেটা আমরা বাপুর সাথে, যে আমরা বাপুর সাথে হাঁটব, আর তো হাঁটতে পাবে না ওরা, কারণ বাপু আর নেই। উনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় অনেক হেঁটেছেন, তো ওনার কাছে এটা চ্যাপ্টার 5-এ আছে, উনি ডান্ডি মার্চ, হেন অনেক মার্চ উনি করেছেন, বিভিন্ন জায়গায় ভারতের প্রান্ত উনি গিয়েছেন, তো উনি অনেকটা হেঁটেই উনি কভার করতেন। তো সেই জন্য পদ্মশ্রী নাইডু বললেন যে আমরা হাঁটব, শেষবারের মতন আমরা হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক, অ্যাগনাইজিং মানে খুব, মানে কষ্ট পাওয়া ওয়াক, দুঃখ হচ্ছিল, বাট আনন্দের এটা মানে হাঁটা চলা এটা নয়, খুব দুঃখদায়ক একটা হাঁটা ছিল। ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক, অ্যাগনাইজিংটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, থাউজেন্ডস হাজার হাজার লোকেরা নীরবে প্রসেশন মিছিলটাকে দেখেছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু শুয়েছিল একটা খোলা ট্রাকের উপর, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুলে ঢাকা খোলা ট্রাকে বাপুর মৃতদেহটা শুয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোকেরা কান্নাকাটি করেছিল, ওয়েপ্ট মানে কান্নাকাটি করা। ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পায়ে ছোঁয়ার চেষ্টা করছিল তারা। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, থিক ক্রাউড মানে ঠাসা ভিড়ে হাঁটাটা খুবই ইম্পসিবল, অসম্ভবের মতন হচ্ছিল, লাগছিল, খুব অসম্ভব ছিল ওই থিক ক্রাউডে যাওয়া। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যখন আমি স্লোলি এগোলাম, মুভড ফরওয়ার্ড, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, আমি শুধুমাত্র, এখানে মিয়ারলি মানে আমি শুধুমাত্র, ইন দ্য মিডস্ট মানে মাঝে, কার মাঝে? অফ গ্রিভিং পিপল মানে শোক প্রকাশ করা লোকের মাঝে আমি শুধু ছিলাম না। যখন আস্তে আস্তে লেখক হাঁটছিল, তখন লেখক শুধু এটা নয়, শুধু এটা মাত্র বুঝেনি যে শোকগ্রস্ত লোকের মধ্যে তিনি হাঁটছেন,
তখন আই ওয়াজ আচ্ছা এক মিনিট, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, মানে শোকগ্রস্ত লোকেদের মাঝে শুধুমাত্র আমি ছিলাম না। তাহলে কী ছিল এটা? শুধু শোক যাত্রা যদি না হয় তাহলে আর কি ছিল দেখা যাক। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন, ফিউনারাল প্রসেশন থেকে দিস ওয়াজ মোর দ্যান, আরও বেশি কিছু ছিল, অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয়, বিলাভেড মানে প্রিয় নেতার শোক মিছিলের থেকে এটা বেশি বেশি মানে বেশি কিছু ছিল। কি ছিল? আই ওয়াজ অ্যামাং পিপল, আমি সেই লোকের মধ্যে একজন ছিলাম, ফর হুম, যার কাছে, ফর হুম মানে যাহার কাছে, ওয়াকিং উইথ বাপু, বাপুর সাথে হাঁটা, হ্যাড এ স্পেশাল মিনিং, বাপুর সাথে হাঁটা একটা বিশেষ মানে ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, আমরা বাপুর সাথে রিসেন্ট মানে খুব বেশি দূর নয়, রিসেন্ট ইতিহাসের ওঠা নামা, রাফ অ্যান্ড স্মুথ মানে ভালো মন্দর যে ইন্ডিয়ার হিস্ট্রি, তার সাথে আমরা বাবুর সাথে হেঁটেছিলাম। এর মানে হচ্ছে এটা, মানে ভারতের ইতিহাসের মধ্যে অনেক উঠা পড়া আছে, তার মধ্যে লেখক বলছেন উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটেছি বাবুর সাথে ভারতের উঠা নামার সাথে, ভারতের রিসেন্ট হিস্ট্রি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, উই কুড নট আমরা পারছিলাম না, কি পাচ্ছিলাম না? অ্যাকসেপ্ট গ্রহণ করতে পারছিলাম না, কি গ্রহণ করতে? দ্য ফ্যাক্ট বাস্তবটা আমরা গ্রহণ করতে পারছিলাম না। দ্যাট দ্য ম্যান হু লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে লোকটা, দ্যাট দ্য ম্যান, যে লোকটা কী করেছেন? যিনি, হু হ্যাড লেড আস, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, ওভার মেনি ডিফিকাল্ট প্যাথস, অনেক কঠিন পথ দিয়ে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস অ্যাগেন, আমাদের সাথে পুনরায় আর কোনো দিনও হাঁটবেন না। এটা ওনার রিয়েলাইজেশন হলো নয়নতারা সেহগালের। বাপুস স্লাইট ফিগার, বাপুর যে হালকা পাতলা শরীর, হ্যাড ওয়াকড হেঁটেছিলেন, স্টাফ ইন হ্যান্ড হাতে একটা লাঠি, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের অনেক প্রান্ত উনি হেঁটেছেন হাতে লাঠি নিয়ে। এবারে বলছেন টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে আস্তে আস্তে করে অগ্রগতি করা, স্লো প্রোগ্রেস। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটার মানে কি? ক্ল্যারিটি মানে পরিষ্কারভাবে চিন্তাভাবনা করা। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, এবং যখন তুমি হাঁটবে আমরা সব ক্লোজলি দেখতে পাই, যেহেতু স্পিডটা কম থাকে। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, এবং সমস্ত জিনিস আমরা ক্লোজলি দেখতে পাই, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা তোমাদের চারপাশে থাকে। ফ্রম স্মল ইনসেক্টস, ছোটো কীট পতঙ্গ থেকে, টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, দূরের দিগন্ত পর্যন্ত আমরা দেখতে পাই। সেটা কখন পসিবল? যখন আমরা হাঁটি। আমরা গাড়ি করে গেলে তো মাইনিউট ডিটেলস তো দেখতে পাবো না ক্লিয়ারলি, সেই জন্য উনি বলছেন। মোরওভার, আরও, টু ওয়াক ওয়াজ অফটেন দ্য অনলি ওয়ে, মোরওভার হাঁটা প্রায় কী ছিল? দ্য অনলি ওয়ে, একমাত্র উপায়, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, মধ্যবিত্ত যে অ্যাভারেজ নর্মাল যে ভারতীয়, তাদের কাছে এটাই একটা পথ ছিল, কি? হাঁটা। আর সিগনিফিকেন্স আছে। ইট রিকোয়ার্ড নো ভেহিকল, কোনো যানবাহনের দরকার হয় না হাঁটার জন্য, অ্যাকসেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়া। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং কিছু পয়সা কড়ি তো লাগে না, বাট হিজ এনার্জি। তো দেখুন, কিছু লাগে না বাট এনার্জি তো লাগবে, মানে কোনো ভেহিকল নয়, ফ্রি, জাস্ট নিজের শরীর এবং এনার্জি থাকলেই হাঁটতে পারবে। তো গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এটাকে প্রয়োজন বোধ হিসেবে নিয়েছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, অ্যাজ হি টুক মাচ মানে যেটা উনি নিয়েছিলেন কি? দ্যাট ওয়াজ কমন প্লেস, যেটা খুব অর্ডিনারি ছিল, সাধারণ ছিল এই হাঁটাটা। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট, এবং ওটাকে আনন্দপূর্ণ একটা যে কাজে উনি পরিণত করে দিলেন।
তো এই হাঁটার মাধ্যমে উনি যেটা সে খুব অর্ডিনারি কমন প্লেস থিং, ওটার দ্বারা ওনার যে গোল উনি অ্যাচিভ করলেন। এটাই বলতে চাচ্ছে। ওনার যে ফাইট, যে যুদ্ধ ব্রিটিশদের বিরুদ্ধে, কোনো স্পেশাল গাড়িতে না, যে সে উনি হেঁটেই ওনার যে অবজেক্টিভসগুলো ছিল, উদ্দেশ্যগুলো ছিল, তিনি পূর্ণ করেছেন। হাঁটলে একটা দেখুন, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যদি গাড়িতে করে যাওয়া হয় তাহলে কিন্তু আপনার সাথে কতজন বা যাবেই, অনেকে আসতে পারবেন না। কিন্তু হাঁটা মানে আপনার সাথে অনেক অর্ডিনারি পিপল জয়েন করতে পারবে, মানে যেতে পারবে। তো উনি এটা বুঝেছিলেন, এবং এটা ওই জন্য ওনার এই যে মাস মুভমেন্ট, যেসব আন্দোলনগুলো উনি করেছেন সেটা সাফল্য হয়েছিল। কিছুটা সফল হয়নি, কিছুটা, কিন্তু মেজরিটি ওনার যে মাস মোবিলাইজেশন, একটা সাধারণ জিনিসটাকে নিয়ে উনি এক্সট্রাঅর্ডিনারি জিনিসে পরিণত করলেন। সবাই যেতে পারবে, সোসাইটির সমস্ত লোকেরা। আর একটা জিনিস, ধনীরা যদি চায় তাদেরকে হাঁটতে হবে, তাদের যে ওই যে একটা অ্যারাগেন্স বলো, যেটা আমরা লাক্সারি থেকে আসে, সেটা তো থাকতে পারবে না। আর সাধারণ লোক তো ডেফিনেটলি তাদের কাছে ওটাই একমাত্র উপায়, তো তারা তো যাবেই। তো সেই জন্য উনি ওটা বুঝেছিলেন, সেই জন্য ওনাকে আমরা ফাদার অফ দ্য নেশন বলে থাকি। তো এতটা হলো, এটা হচ্ছে ইউনিট 2 কমপ্লিট হলো। এবারে ইউনিট 3 লাস্ট, পেজ নাম্বার 21। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল। ফিউনারেল মানে তার যে দাহর যে কিছুদিন পর, সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, দাহ করার কিছুদিন পর, এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, টুক গান্ধীজিস অ্যাশেস টু আলাহাবাদ। গান্ধীজির যে অ্যাশেস মানে ছাই, মানে সেগুলোকে আলাহাবাদে নিয়ে গেল। এলাহাবাদ কেন? ওখানে 3টে নদীর সঙ্গম, মানে কনফ্লুয়েন্স আছে, সেখানে ভাসিয়ে দেওয়া হলো, গঙ্গা, যমুনা, সরস্বতী। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট, যে স্পেশাল ট্রেনটায় গান্ধীজির যে অ্যাশেস যাবে, ছাইগুলো যাবে, দাহ করার যে অবশিষ্ট ছাই সেগুলো যাবে, যে কম্পার্টমেন্টটা, ওয়াজ ডেকড, সাজানো ছিল, উইথ ফ্লাওয়ার্স। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনে লোকেরা ভজন গান করেছিল। পিপল ডিড নট উইপ এনিমোর। লোকে আর কান্নাকাটি করে না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেসেন্স। কারণ তারা গান্ধীজির উপস্থিতি, প্রেসেন্স মানে উপস্থিতি, ফিল করতে পারছিল। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। অ্যামিড মানে মাঝে, কার মাঝে? ফ্লাওয়ার্স এবং সং, গানের মাঝে তারা গান্ধীজির যে প্রেজেন্সটা অনুভব করতে পারছিল। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে, সরোফুল ক্রাউডস, দুঃখিত ভিড়, ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মগুলোকে ভরে দিয়েছিল পুরো। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, অ্যামিড মানে ওই গান এবং প্রেয়ারের মধ্য দিয়ে, দ্য ট্রেন রিচড আলাহাবাদ, ট্রেনটা আলাহাবাদে পৌঁছলো। দ্য অ্যাশেস ওয়্যার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। অ্যাশেস মানে ছাইগুলো বিসর্জন করা হলো, ইমার্স মানে বিসর্জন করা হলো, ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গায়। ওয়্যার এ হিউজ ক্রাউড, যেখানে বড় একটা ভিড়, হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, তীরে একত্রিত হয়েছিল, গ্যাদার্ড। আফটারওয়ার্ডস, পরে, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, পরে আমরা সবাই দিল্লি চলে গেলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে যেয়ে, আই ফেল্ট অ্যাট সি, আবার আমি যেন ভবসাগরে হারিয়ে গেলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি তো সরাসরি গান্ধীজির সাথে হাঁটিনি। গন টু প্রিজন, জেলেও যায়নি। অ্যাট হিজ কল, তার ডাকে জেলেও যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, না আমার দেশের জন্য কোনো বলিদান আমি করেছিলাম। স্যাক্রিফাইস মানে বলিদান। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং অন্যান্য আমার মতন যুবকরা, হ্যাড বিন মিয়ারলি অন লোকাস, মিয়ারলি মানে শুধুমাত্র দর্শক ছিলাম, মিয়ারলি মানে দর্শক ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি যেন ভাবসাগরে হারিয়ে গেলাম। আই ফেল্ট, আমার মনে হচ্ছিল, আই হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল,
আমার মনে হচ্ছিল কি আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়েছিলাম। উইথিন এ ম্যাজিক সার্কেল, একটা জাদুই গণ্ডির মধ্যে আমি যেন বড় হয়েছিলাম। কেন আমরা তো লেখক বলছেন যে গান্ধীজির উপস্থিতিটা এতটা পাওয়ারফুল ছিল যে উনি যেন অথরকে একটা প্রোটেকশনের একটা ফিল দিচ্ছেন যে কিছু করতে পারবে না, আর গান্ধীজি থাকা মানে আর কিছু কেউ মানে ভারতবাসী কিছু করতে পারবে না। তো এরকম একটা ফিলিং অনেকদের ছিল, তো সেটা লেখকেরও ছিল, সেটা উনি ব্যক্ত করছেন এই টেক্সটে, যে উনি একটা ম্যাজিক সার্কেলের ভেতরে বড় হয়েছেন। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর চলে যাওয়ায় আই ফেল্ট, আমার মনে হলো, মানে লেখকের মনে হলো, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, ওই জাদুই গণ্ডিটা যেন অদৃশ্য হয়ে গেল। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে যেন অসুরক্ষিত এখন রাখছে, যেহেতু গান্ধীজি মারা গিয়েছে, আর তার সাথে ওই ম্যাজিক সার্কেলটাও যেন চলে গিয়েছেন। এটা অথরের মনে হচ্ছে, মানে নয়নতারা সেহগলের মনে হচ্ছে। উইথ অ্যান এফর্ট, অনেক শ্রম নিয়ে, মানসিকভাবে এফর্ট উনি নিলেন, মানে বোঝালেন। আই রাউজড মাইসেলফ, আমি নিজেকে জাগিয়ে তুললাম, মানে মনের শক্তিটাকে উনি জাগালেন। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, লেখক জিজ্ঞাসা করলেন। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, যে বাপু কি জাস্ট উনি বেঁচেছিলেন এবং কিছু একটা না করেই উনি মারা গেলেন? তো বলছে যে তাহলে উনি কি কিছুই করেননি আমাদের জন্য, এরা এমনি এমনি উনি এলেন আর চলে গেলেন। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, কেমন করে আমি এত সহজে আমার কারেজ, মানে যে সাহসটা আমি এত সহজে হারিয়ে ফেলবো। when he was no longer there, যখন উনি আর নেই। তার মানে উনি কি শিক্ষা দিয়েছেন আমাদের? উনি যখন ছিলেন তো ডেফিনেটলি খুব ভালোই, তো উনি নেই মানে তাহলে আমি কি, আমার আর কিছু নেই? তাহলে উনি কি কিছু শেখাতে পারলেননি আমাকে? তো এটা লেখকের মনে এটা একটা দাগ কেটেছে। তো হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, এত সহজে কী করে আমি আমার মনোবলটা মানে হারিয়ে ফেলবো। when he was no longer there, যখন উনি আর নেই। মাই ভ্যালিউজ ওয়্যার নট সো উইক, আমার মূল্যবোধ এতটা দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, এই লাইনটা একটু ভালো করে দেখবে। লক্ষ লক্ষ লোক, মিলিয়ন্স অফ পিপল, উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, সাধারণ লোকই হয়ে ওরা থাকতো, বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্য ওরা অর্ডিনারি আর নেই। ওরা কিছু না কিছু একটা অ্যাচিভ, কিছু না কিছু একটা প্রাপ্তি ওরা করেছে, ওদের মধ্যে নিজে একটা চেঞ্জ হয়েছে। তো এই লাইনটা আরেকবার আমি বলছি, এটা ইম্পর্টেন্ট আছে। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, বাপু না থাকলে লাখো লাখো লোক অর্ডিনারি রয়ে যেত। তার মানে কি, বাপু এসে অর্ডিনারি লোকগুলোকে কিছু না কিছু একটা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি দিয়ে গেছেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে হচ্ছে আমার তাতে যায় আসে কি, এটা থেকে লোকেদেরকে বের করলেন গান্ধীজি। মানে যাতে কোনো, যদি একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো কারো একটা কষ্ট হচ্ছে, তার হচ্ছে কষ্ট, আমার কি, এটা নয়, এই যে একটা কেয়ার করে দেখা, তার পাশে থাকা, এটা উনি শেখাতে পেরেছেন। তো হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, মানে আমার কোনো ইন্টারেস্ট নেই, সেটা থেকে উনি বের করলেন। অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম, এবং লোকেদের জাগিয়ে তুললেন। টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, এক অপরের কষ্ট যে বুঝতে যেন পারে, সেটা উনি ওনাদের বা লোকেদেরকে শিখালেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, তো কী হয়েছে, বাপু এখন নেই। উই ওয়্যার স্টিল দেয়ার, আমরা তো এখনও আছি। ইয়াং, যুবক, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু বেয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং তার যে শিক্ষা আমাদের সামনে, তার শিক্ষাগুলো আমরা নিয়ে যাব। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু তো আর নেই, চলে গেলেন। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ, কিন্তু তার ভারত বাঁচবে, কন্টিনিউ টু লিভ, বাঁচতে থাকবে। ইন হিজ চিলড্রেন, তার ছেলে মেয়েদের মধ্যে। তো এটা হলো এন্ড অফ দ্য চ্যাপ্টার। তো বাপু অ্যাকচুয়ালি এখানে লেখক বলতে চাইছেন যে বাপুর যে প্রেজেন্সটা কতটা ইম্পর্টেন্ট, উনি কেমনভাবে সাধারণ লোকেদেরকে একটা ওই যে ইনডিফারেন্স থেকে বের করলেন,
এবং লোকেদের সাফারিংয়ের জন্য যাতে ফিল করে সেটা উনি শেখালেন এবং মানে একটা সুন্দর ভারত নির্মাণ করার জন্য উনি হেল্প করেছিলেন, এটাই লেখক বলতে চাইছেন ওনার ভিউস। তো আমাদেরকেও সেরকমভাবে সেই ইন্ডিয়া আমাদেরকে নিয়ে যেতে হবে আর তার ড্রিম সেটাকে পূরণ করতে হবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, চিলড্রেন, এই চ্যাপ্টারটা আজকে শেষ করলাম। যদি তোমাদের কোনো ডাউটস থাকে তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখবে এবং সাজেশনস দেবে যে আর কিছু এক্সট্রা অ্যাডিশনাল করলে ভালো হয় কি না। তো ঠিক আছে, তোমাদের এটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।